আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অন্তিম শয়ানে নন্দিত নাট্যজন বীর মুক্তিযোদ্ধা আলী জাকের, সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া। শ্রদ্ধা ভালোবাসায় শহীদ ডাক্তার মিলন শরণ, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার। পদ্মা সেতুতে ৩৯তম স্প্যান, দৃশ্যমান প্রায় ৬ কিলোমিটার, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধন। ভোজ্য তেলের বাজার চড়া, সবজিতে ফিরছে স্বস্তি, কমেছে পেঁয়াজ ও মাছের দাম। মা বাবার পাশে চিরনিদ্রায় ফুটবল ঈশ্বর ম্যারাডোনা, লকডাউন ভেঙে শেষ যাত্রায় ভক্ত অনুরাগীর ঢল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার একুশে সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: অতিথি পাখির কলকাকলিতে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা। বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, অভিনেতা, নির্দেশক আলী জাকের। এর আগে মুক্তিযুদ্ধ জাদুঘরে ২১শে পদকপ্রাপ্ত আলী জাকেরের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শেষ শ্রদ্ধা জানান শিল্পী, সংস্কৃতিকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করা আলী জাকের শুক্রবার ভোরে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। দুদিন আগে তার করোনা সংক্রমণ ধরা পড়ে। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। আলী জাকের মঞ্চের প্রতিটি কোণা তার পরিচিত স্থান। ৭০-এর দশক থেকে অভিনয়ের শুরু, এরপর টেলিভিশন, নাটক, চলচ্চিত্র সব মাধ্যমেই জয় করেছেন দর্শকের হৃদয়। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান মুক্তিযোদ্ধা আলী জাকের। ৭৬ বছর বয়সী আলী জাকের ৪ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। দুদিন আগে করোনা সংক্রমণ ধরা পড়ে। বেলা ১১টায় কফিনে চেপে আলী জাকেরের নিথর দেহ আনা হয় মুক্তিযুদ্ধ জাদুঘরে। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা মোড়া কফিনে গার্ড অব অনার প্রদান করা হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ছায়ানোট, আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানান এই গুণী শিল্পীর প্রতি। মঞ্চে ভীষণ প্রভাবের কারণেই আলী জাকের অবিস্মরণীয় হয়ে থাকবেন। সত্যিকার অর্থ এই কথাটি বললে যে অপূরণীয় ক্ষতিই তো বলা হবে। কোনদিন আমাদের নাট্য ইতিহাসে বিগত হবে। বাংলা নাটকে আলী জাকের সবসময় অনুপ্রেরণা যোগাবে বলে জানান তার সতীর্থ সহকর্মীরা। মানুষ চলে যায়, কিন্তু তার কাজ থাকে, তাকে আমরা স্মরণ করি। সেইভাবেই জাকেরকে আমি মনে রাখি, মনে রাখবো। ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন সব জায়গায় বিপুল সাফল্য এনেছেন। তারই প্রয়াণে মুষড়ে পড়েন পরিবারের সদস্যরা। স্ত্রী সারা জাকের বলেন, সবশেষ কাজ গ্যালিলিও করতে চেয়েছিলেন এবং তিনি তা করে যেতে পেরেছেন। গ্যালিলিওতে করে দেখিয়ে দিয়ে গেছে যে ক্যান্সার সার্ভাইভ করেও আমি আমার মঞ্চকে সালাম জানিয়ে গেছি। মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে আলী জাকেরকে নিয়ে যাওয়া হয় তার বিজ্ঞাপনী সংস্থা বনানীর এশিয়াটিকের অফিসে। বাদ আসর নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আলী জাকের। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। মঞ্চের প্রতিটি ইঞ্চি তার জানা। ৭০-এর দশকে কবর নাটক দিয়ে শুরু আলী জাকেরের, আর শেষ গ্যালিলিওতে। মঞ্চে যেমন তিনি দাপট দেখিয়েছেন, তেমনি টেলিভিশন নাটকে নানা ধরনের চরিত্রকে ফুটিয়ে তুলেছেন দারুণভাবে। ১৯৪৪ সালে চট্টগ্রামের রতনপুরে জন্ম নেয়া আলী জাকের ৭১-এর উত্তাল দিনে শব্দ সৈনিকের দায়িত্ব পালন করেন। বিখ্যাত সব নাটক, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন দেশের বিজ্ঞাপন শিল্পের পুরোধা। মাহমুদ হাসানের রিপোর্ট। আলী জাকের জন্ম চট্টগ্রামের রতনপুরে। উত্তাল সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিকের ভূমিকায় দেশ স্বাধীন হলো, আলী জাকের পা রাখলেন মঞ্চে। আরণ্যক নাট্যদলের নাটক কবির চৌধুরীর কবরে প্রথম অভিনয়। ওই বছর যোগ দেন নাগরিক
নাট্য সম্প্রদায়ে। এরপর একে একে বুড়ো শালিকের ঘাড়েরও দেওয়ানগাজীর কিস্সা, অচলায়তন, ম্যাকবেথ, টেম্পেস্ট এরকম বহু নাটকে মঞ্চ দাপিয়ে বেরিয়েছেন গুণী এই অভিনেতা। তার শেষ নাটক গ্যালিলিও। 73 সালে প্রথম নির্দেশনা। নাটকের নির্দেশনা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন আলী যাকের। ওই নাটকটি দর্শনীর বিনিময়ে প্রথম প্রদর্শনী। টেলিভিশনেও ছিলেন সমান জনপ্রিয়। মূলত হুমায়ুন আহমেদের নাটকের চরিত্রগুলো দারুণভাবে ফুটিয়ে তোলেন আলী যাকের। একাধিক চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি। আগামী, নদীর নাম মধুমতি, লাল সালু ও রাবেয়া চলচ্চিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন। হামিদ গান গাইবে। কি গান? তুই যদি আমার হইতি, আমি হইতাম তোর। শিল্পকলায় অবদানের জন্য 1999 সালে 21 পদক পান। এছাড়া শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। যেখানেই হাত দিয়েছেন সেখানেই সফলতা পেয়েছেন। আলী যাকের দেশের বিজ্ঞাপন শিল্পের একজন পুরোধা। এশিয়াটিক 360 ডিগ্রির কর্ণধার ছিলেন তিনি। স্ত্রী সারা যাকের, ছেলে ইরেশ যাকের নাটকের মানুষ। আমৃত্যু তিনি নাটকের সাথেই থেকেছেন। আলী যাকের বেঁচে থাকবেন মঞ্চে, বেঁচে থাকবেন বাংলা নাটকে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 90-এর গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের 30তম মৃত্যু দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শপথ নিয়েছেন গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম-এর তখনকার যুগ্ম মহাসচিব ডাক্তার শামসুল আলম খান মিলন। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে এক অদম্য শক্তি ছিলেন তিনি। তারই রক্তে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন আরও উত্তল হয়ে ওঠে, পরিণত হয় গণ অভ্যুত্থানে। ডাক্তার মিলন শহীদ হওয়ার পর কারফিউ জারি করে গণ অভ্যুত্থান দমনের অপচেষ্টা চালায় স্বৈরাচারী এরশাদ সরকার। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তা উপেক্ষা করে নেমে আসেন রাজপথে। শহীদ ডাক্তার মিলন দিবসে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। রাজনীতিবিদ ও সহকর্মীরা জানান, 30 বছর পার হলেও ডাক্তার মিলন হত্যার বিচার এখনো হয়নি। একই সাথে দেশে গণতন্ত্রের ধারাকে আরও এগিয়ে নেয়ার আহ্বানও জানান তারা। শামসুল আলমের এই আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্রকে, গণতান্ত্রিক আন্দোলনকে, আমাদেরকে এবং গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছে, জাগরিত করেছে এবং স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছে। তার লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশ, ভোটের অধিকারের বাংলাদেশ, ভাতের অধিকারের বাংলাদেশ। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে বর্তমানে ডাক্তার মিলনের সেই স্বপ্ন আজকে এখনো পূরণ হয়নি। 1990 সালের 27 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের রাস্তায় ছাত্র গণ আন্দোলন দমনে স্বৈরাচারে লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনীর গুলিতে শহীদ হন ডাক্তার মিলন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর 39তম স্প্যান বসানো হয়েছে। এর ফলে দৃশ্যমান এখন সেতুর 5850 মিটার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধনের লক্ষ্যে কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। দৃষ্টিসীমার দিগন্ত জুড়ে ইস্পাতের কাঠামো। 11 ও 12 নম্বর পিয়ারে 40তম স্প্যান 2E এবং সবশেষ 10 ডিসেম্বর 12 ও 13 নম্বর পিয়ারে 41তম স্প্যান 2F বসানো হবে। আর এর মধ্য দিয়ে শেষ হবে স্প্যান বসানোর কাজ। সেতুর 2917টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে 1041টির বেশি বসানো হয়েছে। আর 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে 1500টির বেশি। 40 নম্বর বসবে ফার্স্ট উইকে ডিসেম্বরের, আর ওটা বসবে সেকেন্ড উইকে।
এরকম একটা আমাদের পরিকল্পনা আছে, এক্স্যাক্টলি ডেট পরে জানা যায়। স্বপ্নের সেতুর দৃশ্যমান এই বাস্তবতায় দারুণ খুশি পদ্মাপাড়ের মানুষ। পুরো পদ্মা সেতু এখন আমাদের স্বপ্নের ভিতরে আসছে। আমাদের অনেক ভালো উপকার হবে, রাস্তাঘাটে যানজট কমে যাবে, আমাদের বিকুমুরবাসী আরো উন্নয়ন হবে। ওপারের মানুষ এপারের মানুষ ওপার এপার আওয়া যাওয়া করতে পারবো, সবারই আনন্দ লাগতেছে। দেশে এটাই প্রথম সেতু যার মূল আকৃতি দুতলা, উপরে সড়ক ও নিচে রেল লাইন। দক্ষিণ এশিয়ার দীর্ঘতম এই সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। আর এর অবস্থান মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা পয়েন্টে। মূল সেতু নির্মাণে কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি MBEC ও নদী শাসনের কাজ করছে সিনু হাইড্রো কর্পোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করছে বাংলাদেশের প্রতিষ্ঠান আব্দুল মোমেন লিমিটেড। সমর ইসলাম, একুশে টেলিভিশন। কেজিতে 4 থেকে 5 টাকা করে বেড়েছে বোতলজাত ভোজ্য তেলের দাম। কিছুটা স্বস্তি সব রকম সবজির বাজারে। কেজিতে 7 থেকে 8 টাকা দাম কমেছে দেশি পেঁয়াজের। স্বস্তি ফিরেছে মাছের বাজারে। মফিউর রহমানের রিপোর্ট। কমেছে সব রকম পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজের দাম কেজিতে 8 টাকা কমেছে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকায়। গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল 78 থেকে 70 টাকা। এই সপ্তাহে পেঁয়াজের দাম 62 থেকে 64 টাকা। কমেছে সব রকম সবজির দাম। তবে ক্রেতারা বলছেন বাজার যথাযথ মনিটরিং থাকলে দাম আরো কমতো। পুরো বাজারটা যদি মনিটরিং করা যায় তাহলে সব থেকে বেটার, তাহলে সাধারণ মানুষের বাঁচার একটা উপদৃষ্টি আছে। নাইলে কোনো ইয়া নেই। বেগুন 50-60 টাকা কেজি, শসা 40 টাকা কেজি, মূলা 30 টাকা কেজি, সিম 40-50, লাউ 50 টাকা পিস। বেড়েছে সব রকম ভোজ্য তেলের দাম। তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি ও ডাল। বাজারের ঊর্ধ্বগতির দিকে শুধু তেলের দামটাই বাড়তি আছে, তার পাশাপাশি মশলার দামগুলো কিছুটা বাড়তির দিকে যাচ্ছে আর কি। কমেছে সব রকম মাছের দামও। ক্রেতা কম থাকে দাম কম বলে জানান বিক্রেতারা। মাছের আমদানি এই সপ্তাহে বেশি, আবার কেজিতে 20-30 টাকা। ছোট মাছ বড় মাছ সব মাছের দাম কম আছে আর কি, সীমিত আছে, এই তুলনায় কাস্টমার কম আছে। আর গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে চাল ও মাংস। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। মা বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ফুটবলের মহানায়ক ডিয়েগো ম্যারাডোনা। তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং অল্প কিছু কাছের মানুষ। এদিকে জার্সি আর ফুল দিয়ে প্রিয় তারকাকে শেষ বিদায় জানাতে না পেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শোকার্ত ভক্ত সমর্থকরা। আজহারুল ইসলামের রিপোর্ট। অগণিত ভক্তের হৃদয় নিংড়ানো ভালোবাসা আর চোখের জলে চিরনিদ্রায় শায়িত হলেন ফুটবল মহানায়ক ডিয়েগো ম্যারাডোনা। খয়েরি কফিনে আকাশী সাদা পতাকায় মোড়ানো কিংবদন্তি তুল্য মহাতারকাকে বিদায় জানায় ভক্তরা। প্রেসিডেন্ট প্যালেসে ম্যারাডোনার কফিন আসার পর ভেজা চোখে সারিবদ্ধভাবে শ্রদ্ধা জানানো হয়। মাঠে প্রবেশের অনুমতি না পেয়ে লকডাউনের শর্ত ভেঙে স্টেডিয়ামের বাইরেই জড়ো হন অসংখ্য ভক্ত অনুরাগী। পরে রাজধানী বুয়েন্স আয়ার্সের বেল্লা ভিস্তায় বাবা মার কবরের পাশে সমাহিত করা হয় আধুনিক ফুটবলের এই মহাতারকাকে। ম্যারাডোনার অন্ত্যেষ্টিক্রিয়ার নানা আনুষ্ঠানিকতায় পরিবারের সদস্যদের সাথে উপস্থিত ছিলেন 2 ডজনের মতো বন্ধু স্বজন। এর আগে লাখো ভক্তকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে আর্জেন্টাইন পুলিশকে। প্রেসিডেন্ট প্যালেস অভিমুখে ম্যারাডোনার ভক্তদের দীর্ঘ শোক মিছিল ঠেকাতে রাবার বুলেট ও টিয়ার সেল ছোড়ে পুলিশ। মৃত্যুর আগে বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন 86 বিশ্বকাপজয়ী এ তারকা। নভেম্বরের শুরুতে তার মাথায় অপারেশন হয়। গত 25 নভেম্বর পৃথিবীর মায়া কাটিয়ে অনন্ত লোকে যাত্রা করেন তিনি। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। করোনায় আরও 20 জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিন আসলেই পাবে বাংলাদেশ, বললেন ওবায়দুল কাদের। ঋণাত্মক বিও অ্যাকাউন্টে স্বল্প সুদে ঋণ দিতে আলোচনায় অগ্রগতি। চূড়ান্ত হয়নি বিতরণ নীতিমালা। আমার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। করোনায় আরও 20 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 17 জনই পুরুষ। মৃতের সংখ্যা বেড়ে 6544। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যে দেশে 118টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 16,378 জনের। শনাক্ত হয়েছে 2,273 জন। মোট শনাক্ত 4,58,711। নতুন 2,223 জন সহ
3,73,676। 24 ঘন্টায় শনাক্তের হার 13.88%। করোনায় 60 মানুষের মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি 53.01%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 27,29,580 জনের। আন্তর্জাতিক বাজারে করোনার ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণ যাতে সহজেই পায় সে ব্যাপারে সরকার সকল প্রস্তুতি নিয়েছে, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ত্রাণ ও সমাজ কল্যাণ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির যৌথ উদ্যোগে চিকিৎসকদের মাঝে N95 ও সার্জিক্যাল মাস্ক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি। ভ্যাকসিন যখন বিতরণ হবে, বাজারে আসবে, বাংলাদেশ যাতে পায় এবং বাংলাদেশের জনগণ যাতে এই ভ্যাকসিনের সুবিধা পায় সে ব্যাপারে শেখ হাসিনা সরকার অত্যন্ত আস্থা নিয়ে এবং খুবই আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতা বিরোধী অপশক্তি জাতির পিতার ভাস্কর্য অপসারণ চায় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঋষিজ শিল্প গোষ্ঠীর আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও করোনাকালে হারিয়ে যাওয়া সংস্কৃতিজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। এ সময় বলেন, বাংলাদেশ একটি জাতি রাষ্ট্র এবং এর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ভাস্কর্য যারা চায় না তারা বাংলাদেশও চায়নি। যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 15 আগস্টের কাল রাতে সেদিন শুধু একটি স্বাধীন দেশের রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়নি, সেদিন বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি স্বাধীন দেশের সংস্কৃতি, কৃষ্টি ঐতিহ্যকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার উপর যখন আঘাত আসে তখন আর আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না। বঙ্গবন্ধুর বাংলায় মিথ্যাচার এবং ধর্মকে মানুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর যে অপচেষ্টা, সে তার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির শেষ দিন ছিল আজ। সকাল থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফর্ম সংগ্রহ ও জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা। প্রতি এলাকাতে রয়েছেন 1-এর অধিক প্রার্থী, তবে দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। প্রথম দফায় আগামী 28 ডিসেম্বর থেকে 25টি পৌরসভা নির্বাচন উপলক্ষে গেল 24 নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। শেষ দিনের সকালেও অনেকেই ফর্ম সংগ্রহ করেছেন। তরুণ অনেকেই দলীয় মনোনয়ন প্রত্যাশী। নৌকা প্রতীক পেলে জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। জননেত্রী শেখ হাসিনা যিনি আমাকে মনোনয়ন প্রদান করে, আমি পঞ্চগড় পৌরসভাকে একটা আধুনিক পৌরসভা হিসাবে গড়ে তুলব। দিনরাত পরিশ্রম করছি, জনগণের দুঃখে সুখে আছি। আশা করি এবার আমি বিপুল ভোটে বিজয় লাভ করব। আমার খুব ভালো লাগছে যে আমাদের স্বাস্থ্যবান যুব সমাজ আমার সাথে থাকবে, তরুণেরা এই ভোট আমি বেশি পাবো। প্রতিটি পৌরসভায় রয়েছে 5 থেকে 6 জন করে মনোনয়ন প্রত্যাশী। তবে দলের হাইকমান্ডের নির্দেশনা মেনে নেওয়ার কথা জানিয়েছেন সবাই। দলের সভানেত্রী যদি আমাকে না দিয়ে অন্য যাকেই দেখ না কেন, আমি নৌকার পক্ষে তাকে বিজয়ী করার জন্য আমি নিরলসভাবে অতীতের মতো আমি কাজ করে যাব। বাংলাদেশের ভোট নির্বাচন মানে হচ্ছে উৎসব। আমি মনে করি যে এই উৎসবটা আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা চেষ্টা করব। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ 1 ডিসেম্বর, যাচাই বাছাই 3 ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 10 ডিসেম্বর। শনিবার গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট 1 আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা রাজিয়া নাসিরের আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো এই স্মরণ সভার আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, রাজিয়া নাসির ছিলেন একজন মহীয়সী নারী। বিভিন্ন দুঃসময়ে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারকে আগলে রেখেছিলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও তাঁর অবদান স্মরণীয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক BM মোজাম্মেল হক, SM কামাল হোসেন ও বাগেরহাট 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। নেগেটিভ ইকুইটি বা ঋণাত্মক বিও অ্যাকাউন্টে স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রয়োজনীয় তহবিল পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। যদিও বিনিয়োগকারীদের মাঝে ঋণ বিতরণের নীতিমালা এখনও চূড়ান্ত হয়নি। BSEC বলছে, এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরই বড় ভূমিকা নিতে হবে। আর ঋণাত্মক বিও অ্যাকাউন্টে দীর্ঘমেয়াদী ঋণ না দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদী হাসানের রিপোর্ট। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস থেকে উচ্চ সুদে মার্জিন ঋণ নিয়ে শেয়ার ব্যবসা করে অনেকেই মূলধন খুইয়েছেন। রয়ে গেছে ঋণের বোঝাও, অর্থাৎ শেয়ারের দর কমে যাওয়ায় ঋণের অর্থের সাথে নিজস্ব মূলধনও হারিয়েছেন অনেক বিনিয়োগকারী। ইকুইটি হয়ে গেছে নেগেটিভ। এ ধরনের বিও অ্যাকাউন্টকে স্বল্প সুদে ঋণ দিয়ে ফের চাঙ্গা করতে চায় BSEC। তাই বড় অঙ্কের একটি তহবিল পেতে কেন্দ্রীয় ব্যাংকের সাথে আলোচনা করছে সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন, ঋণাত্মক বিও অ্যাকাউন্টে ঋণ বিতরণে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে সংশ্লিষ্টদের। তা না হলে নতুন করে বিপদে পড়বেন বিনিয়োগকারীরা। ঋণের উপরে ঋণ দেওয়া তো হয়তো অল্প দিনের জন্য চলতে পারে আর কি, তবে এটা অভ্যাসে যাতে পরিণত না হয় সেদিকটাতে খেয়াল রাখতে লাগবে। বর্তমানে বাজারে তো কিছুটা হলেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। নেগেটিভ ইকুইটি যাদের আছে তাদের তো রিকভার করতে পারা উচিত। এদিকে বাংলাদেশ ব্যাংক তহবিল অনুমোদন করলে তা কিভাবে বা কোন প্রক্রিয়ায় বিতরণ করা হবে তার নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি। তবে এ কাজে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরই দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নিয়ন্ত্রক সংস্থার। আমরা চাই যে এটা মূলত প্রাতিষ্ঠানিকভাবে সেই জিনিসটাকে ব্যবহার করা উচিত, কারণ যারা ব্যবহারকারী একক ব্যবহারকারী আছেন, ব্যক্তি ব্যবহারকারী, ঠিক তাদের পক্ষে ম্যানেজ করাটা, এটাকে সঠিকভাবে সার্ভিস করাটা ডিফিকাল্ট হতে পারে। কারণ এটির একটি লঞ্জিভিটির ব্যাপার আছে, কারণ এটা দীর্ঘ সময় 2-1 বছর লেগে যেতে পারে এগুলো রিকভার করতে। তো প্রতিষ্ঠান না থাকলে এগুলোকে ম্যানেজ করাটা মুশকিল। প্রায় 12,000 কোটি টাকার নেগেটিভ ইকুইটি রয়েছে দেশের পুঁজিবাজারে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রাস্তায় প্রভাবশালীর দেয়াল, ধামরাইয়ের কায়েট পাড়াবাসীর হাঁটা চলা ও যান চলাচল বন্ধ। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু 14,36,000 ছাড়ালো। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে লকডাউন। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। বাংলাদেশ বেতারের পরিচালক ডক্টর মীর শাহ আলমের কর্ম ও ব্যক্তি জীবন নিয়ে লেখা গ্রন্থ শেষ বেলার মোড়ক উন্মোচন হয়েছে। রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়া রেডিও ক্লাব সার্ক বাংলাদেশ আয়োজিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন সহ বিশিষ্টজনেরা। দীর্ঘ 27 বছরেরও বেশি সময় সেবা প্রদানকারী ডক্টর মীর শাহ আলমের অবসর উপলক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে তাকে মাইক্রোফোন খচিত স্বর্ণপদক প্রদান করা হয় অনুষ্ঠানে। দুদিনেও সন্ধান মেলেনি সাতক্ষীরার কলারোয়ায় ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি হয়ে যাওয়া নবজাতকের। সন্তানের খোঁজে পাগল প্রায় ফাতেমা খাতুন ও সোহাগ হোসেন দম্পতি। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সীমান্তবর্তী হাওয়াল খালি গ্রামে ঘরের বারান্দায় নবজাতককে নিয়ে ঘুমিয়েছিলেন মা ফাতেমা খাতুন। ঘুম থেকে জেগে তার সন্তানকে আর খোঁজ পাননি। এ বিষয়ে পরিবার মামলা না করায় ঘটনাস্থল পরিদর্শন করে একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ। এদেরকে বলছি, তার পরিবারকে, যে আপনারা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি তাদেরকে পরামর্শ দিছি। নিজেও একটা জিডি করে এই বিষয়ে একটা আমার উদ্যোতন কর্তৃপক্ষ করে আমি জানাইছি এবং এই বিষয়ে আমি তদন্ত করতেছি। আসলে প্রকৃত ঘটনাটা কি এটা বের করার জন্য আমি চেষ্টা অব্যাহত রাখছি।
এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। রাস্তায় দেয়াল তুলে বন্দি করা হয়েছে ধামরাইয়ের কায়েত পাড়াবাসীকে। বন্ধ যান চলাচল, হাঁটা চলা, এমনকি লাশ বের করার উপায় পর্যন্ত নেই এলাকাবাসীর। অপু খন্দকারের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। ঢাকা জেলার ঐতিহ্যবাহী এলাকা ধামরাইয়ের কায়েতপাড়া। হিন্দু অধ্যুষিত এ মহল্লার রাস্তায় উঁচু দেয়াল তুলেছেন স্থানীয় প্রভাবশালী নাজিমুদ্দিন মঞ্জু। বিএনপির সময় যিনি ধামরাইয়ের পৌর মেয়র ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার এসে দেয়াল ভেঙে রাস্তা মুক্ত করলেও ৬ বছর পর আরও উঁচু দেয়াল তোলেন সাবেক মেয়রের লোকজন। এরপর থেকে এক প্রকার গৃহবন্দী মহল্লার মানুষ। রেকুটি রাস্তা ছিল, কিছুদিন আগে এটা আপনার আটকে দিয়েছে একবারে। সেনাবাহিনীতে ধরে নেওয়ার পর আমাকে 300 ফুটের মধ্যে ভিতরে একটা রাস্তা দিল, রাইস মিলের ভিতরে। পরে আবুল মেয়র মঞ্জু সাহেব দাবি না এসে পরে রাস্তাটা আটকে দিল। আমরা একটা লাশ নিয়ে বাইরে পারতেছি না। আমাদের হিন্দু পরিবার তো অনেক কম, আর মুসলমানরা এই দিক যে আছে তারা সবাই গরিব। তারা কি করবো, তারা কোনো ওনাদের সাথে পারেও না। ওরা সাধু হয়ে থাকে, ওরা কিন্তু ভালো মাসের মুখ অস্মিতা থাকে। ও ভিতরে হলো জিলাপার পেস, সম্পদের মধ্যে বেজাল আছে। আমার সম্পদ দেখেন, কাগজপত্র দেখেন, আর অর্ডারও দেখেন। আমার থাকার জন্য, শান্তির জন্য আমি বসবাস করি। আমি পুরসভার ট্যাক্স দিই, আমি কোনো বিচার পাইতাছি না, আমি একটা বিচার চাই। অনেক চেষ্টা করেও সাক্ষাৎ কিংবা ফোনে পাওয়া যায় না অভিযুক্ত দখলদারকে। ক্ষমতার জোরে, তারা ক্ষমতার প্রভাবে 22 ফিটের রাস্তা এখন বন্ধ করে দেখেন 25 ফিটের দেওয়াল করে দিয়েছে। মানুষ তো অসুস্থ হইলে নিয়ে যাওয়ার মতো কোনো কায়দা নাই, কিন্তু প্রশাসনের লোক বলেন কারো কোনো পদক্ষেপ নাই। এলাকার কাউন্সিলর বলছেন দখলকৃত রাস্তা উদ্ধারের কার্যক্রম চলছে। RS রেকর্ডীয় রাস্তা সরকারি রাস্তা সরকার উদ্ধার করে নেবে এবং সরকারের সাথে থেকে আমাদের যতটুকু করণীয় আমরা করব। দেয়ালে আটকে পড়া কায়েতপাড়া মাঝিপাড়ার মানুষের অভিযোগ, রাস্তা না দিয়ে উল্টো তাদেরকেই হুমকি দেওয়া হয় বিভিন্ন সময়। একটা রাস্তা আছে, রাস্তাটা সরকারি রাস্তাটা অনেকদিন ধরে বন্ধ করে রাখছে। তারা করলো কি হিন্দে ঘুরিয়া গাড়িয়া সরকারি রাস্তাটা দিল না। করেন হ্যাঁ, যদি 4 ডিসিম কিনা থাকে আর 4 ডিসিমের উপর দিয়ে তারা মিল বানিয়ে নিচ্ছে। আমরা কি আমার কথা কে তারা শুনে। পৌরসভার রাস্তা দখল করে তার উপর শক্ত দেয়াল তুলে দিয়ে ধামরাইয়ের কায়েতপাড়াবাসীকে কার্যত গৃহবন্দী করে ফেলেছেন স্থানীয় এক প্রভাবশালী। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শূন্যের কোঠায় নেমে এসেছে। ব্যবসায়ীরা জানান 10 থেকে 12 দিন আগেও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রচুর কাঁচামরিচ আমদানি হলেও এখন আর প্রয়োজন হচ্ছে না, কারণ দেশীয় বাজারের কাঁচামরিচের দাম এখন স্বাভাবিক হয়ে এসেছে। আমদানিকারকরা জানান বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে থাকায় লোকসানের আশঙ্কায় তারা ভারত থেকে আমদানি করছেন না। শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ঢাকা মহানগরী শাখার সাংগঠনিক সম্পাদক সাগর চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল মাত্র 30 বছর। ঢাকা কুমিল্লা হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয় সাগর চৌধুরীর। রাজধানীর তেজগাঁও জামে মসজিদে জানাজা শেষে তার দাফন করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান KM শহীলুল্লাহ সহ আরও অনেকে। শেষ করব অতিথি পাখির খবর দিয়ে। শীতের শুরুতেই অতিথি পাখির বিচরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় একটু আগেই আসছে পাখিরা, তবে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের ক্যাম্পাসে যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সাভার প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। অতিথি পাখির কিচিরমিচির, কোলাহল আর কলকাকলিতে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পুরো শীত ক্যাম্পাস লেকে বিচরণ করে এসব পাখি। তাদের মধ্যে রয়েছে বড় সারস, পিচার, সরালি, বাইপাচার সহ অসংখ্য নামের পাখি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজের সমারোহ। লেকের জলে ফোটা লাল শাপলার সঙ্গে যুক্ত হয়েছে হরেক রং ও বর্ণের পাখি।
করোনার কারণে গত মার্চ থেকে ক্যাম্পাস বন্ধ থাকায় গাছগাছালিও পেয়েছে নতুন রূপ। যানবাহনের শব্দ কোলাহল থাকে, কিন্তু এবার তুলনামূলক সবকিছুই কম, প্লাস হচ্ছে এবার পরিবেশটাও সুন্দর। ক্যাম্পাসটা আমাদের কাছে যেরকম প্রিয়, পাখিগুলো আমাদের কাছে মনে হয় যে ওরাও আমাদের আপন। পাখির যাতে কোনো প্রকার সমস্যা না হয় এর জন্য ক্যাম্পাস খুবই সচ্ছল। এবছর হচ্ছে অতিথি পাখিরা নিজের মতো করে চলার জন্য পরিবেশ পাচ্ছে। এবার 20তম পাখির মেলা হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে, কিন্তু করোনার জন্য মেলা আয়োজনের কথা ভাবছেন না সংশ্লিষ্টরা। এই মুহূর্তে মেলা আয়োজনের ব্যাপারে কিছু ভাবছি না, তবে যদি এই শীত থাকতে থাকতে পাখি থাকতে থাকতে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আমাদের আয়োজক কমিটি সেটি ভেবে দেখবেন। পাখির নিরাপত্তা ও অবাধ বিচরণের জন্য ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ কিছুটা শিথিল করা হয়েছে। এর মধ্যেও যারা আসছেন পাখি দেখতে তাদের স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে ঢোকার অনুরোধ জানানো হয়েছে। যে জায়গাগুলোতে পাখি বেশি আসে সেই জায়গাগুলোতে আমাদের নিরাপত্তার প্রহরী বাড়িয়েছি আমরা। ফিজিক্যালি তারা থাকে এবং যারা পাখি দেখতে আসে তাদেরকে গাইড করেন অন্তত, যাতে পাখিদের অভয়ারণ্যটা নষ্ট না হয়। 1986 সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি পাখিরা আসছে। মাসুমা লিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্তিম শয়ানে নন্দিত নাট্যজন বীর মুক্তিযোদ্ধা আলী জাকের, সংস্কৃতি অঙ্গনের শোকের ছায়া। শ্রদ্ধা ভালোবাসায় শহীদ ডাক্তার মিলন শরণ, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার। পদ্মা সেতুতে 39তম স্প্যান, দৃশ্যমান প্রায় 6 কিলোমিটার, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধন। ভোজ্য তেলের বাজার চড়া, সবজিতে ফিরছে স্বস্তি, কমেছে পেঁয়াজ ও মাছের দাম। মা বাবার পাশে চিরনিদ্রায় ফুটবল ঈশ্বর ম্যারাডোনা, লকডাউন ভেঙে শেষ যাত্রায় ভক্ত অনুরাগীর ঢল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।